আমি গরিব ঘরে জন্ম নিয়েছিলাম। আমার মা একটা বড় বাড়িতে চাকরি করত। আমার বাবা এই পৃথিবীতে ছিল না। আমার বাবার মৃত্যু হয়েছিল 2 বছর হয়ে গিয়েছে। এজন্য আমি আর আমার মা একা থাকতাম। এর আগে যখন আমি ছোট ছিলাম, আমার মা আমাকে প্রতিবেশীর ঘরে রেখে চলে যেত। আমি প্রতিবেশীর মাসির মেয়ের সাথে খেলতাম। কিন্তু যখন আমি 15 বছরও হয়ে গেলাম, তখন আমার মা আমাকে সাথে করে কাজে নিয়ে যেত। আমি আগেও মায়ের সাথে কখনো কখনো সেই বড় বাড়িতে চলে যেতাম, কিন্তু কাজ করতাম না। কিন্তু আজ আমার মা আমাকে যেখানে নিয়ে গেল, সেটা অন্য কোনো বাড়ি ছিল। আমি যখন মাকে জিজ্ঞেস করলাম, সে বলতে লাগলো, এখানকার যে বাড়ির মালিক, সে পয়সা বেশি দেয়। মা আমাকে ভিতরে নিয়ে গেল, আর বাড়ির মালকিন সামনে উঠোনে বসেছিল। আমার মাকে দেখে সেই মহিলার চেহারা একটা অদ্ভুত হাসি দেখা গেল। আমার মা ওই মহিলার সাথে আমার পরিচয় করিয়ে দিল। ওই মহিলাটি অদ্ভুত নজরে আমার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে তাকিয়ে খুব ভালো করে দেখতে লাগলো। আমাকে এরকম করে ওর দেখা আমার ভালো লাগেনি। মা বলল, আজকের পর থেকে আমার মেয়েও কাজ করবে। তখন সে বলতে লাগলো, তাহলে তো খুব ভালো। তারপর আমার মা আমার হাতে ঝাড়ু ধরালো, আর আমাকে বলতে লাগলো যে, তুমি পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করো। এরপর রান্নাঘর পরিষ্কার করে দিও। তারপর আমি তোমাকে অন্য কাজ বলবো। এটা বলে মা নিজের বাড়ির মালকিনের দিকে দেখলো, আর বাড়ির মালিক হেসে আমার মাকে ঘরে যেতে ইশারা করলো। আমার মা ঘরের মালকিনের সাথে ঘরে চলে গেল, আর দরজা বন্ধ হয়ে গেল। আমি একবার ঝাড়ুর দিকে তাকালাম, আর তারপর পুরো বাড়ির দিকে তাকিয়ে বড় করে একটা গভীর নিঃশ্বাস নিলাম। আর তারপর পুরো ঘরে ঝাড়ু দিতে লাগলাম। আমার কাজকর্ম করার অভ্যাস ছিল না, এ যেন ঝাড়ু দিয়েই আমি পুরোপুরি ক্লান্ত হয়ে গেলাম। এরপর আমি রান্নাঘরে এলাম। সেখানে দেখলাম যে পুরো রান্নাঘর নোংরা হয়েছিল, আর অনেক বাসন নোংরা হয়ে পড়েছিল। সেটা দেখে আমার কান্না পেয়ে গেল। আমি এত কাজ একা একা কি করে করব? যাই হোক, আমি বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করলাম। কিন্তু তার সাথে আমি এটাও ভাবতে লাগলাম যে, মা সব কাজ তো আমাকে করতে বলে দিল, তো মা ঘরে গিয়ে কি করছে? রান্নাঘরের কাজ করার পর আমার অবস্থা খারাপ হয়ে গেল। যখন আমি বাড়ি এলাম, তখনও বাড়ির মালিকের ঘরের দরজা বন্ধ ছিল। আমার খুব জোরে খিদেও পেয়েছিল। আমি ঘরের মালিকের দরজায় টোকা মারলাম। কিছুক্ষণ পরে মা ঘরের দরজা খুলল। সে পুরোপুরি ঘামে ভিজে গিয়েছিল। আমাকে বলতে লাগলো যে, তুমি বাইরে বসো, আমি এক্ষুনি আসছি। এটা বলে মা আবার দরজা বন্ধ করে দিল। আর আমার মায়ের কাছে চাদরও ছিল না। কিন্তু যখন 5 মিনিট পরে মা ঘর থেকে বের হলো, তো একটা চাদর তার মাথায় দেওয়া ছিল, যেটা সে মাথায় দিয়ে ঘরে গিয়েছিল। বাইরে আসা মাত্র সে সাথে সাথেই দরজা বন্ধ করে দিল, আর আমাকে নিজের সাথে করে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। মায়ের চোখ ফুলে গেছে দেখলাম, যেন মনে ছিল যে সে ঘর থেকে কেঁদে কেঁদে বের হয়েছে। আমি এটাই ভাবছিলাম যে মা সেই বাড়িতে কোনো কাজও করলো না, সে তো পুরো দিন ঘরের মালকিনের সাথে ঘরের মধ্যে থাকলো, সব কাজ তো আমি করলাম। কিন্তু আমার মাকে দেখে তো এমন লাগছিল যেন সে ভীষণ ক্লান্ত। কি জানি কি এমন কাজ সে করলো। আমার মা আমাদের বাড়িতে গিয়ে সব থেকে আগে নিজের ঘরে চলে গেল, আর দরজা বন্ধ করে নিল। আমার তো খুব জোরে খিদে পেয়েছিল, আর খাবারও কিছু ছিল না। মা আমার প্রতিবেশীর কাছ থেকে সবজি আনতে বললো। আমি প্রতিবেশীর কাছ থেকে সবজি নিয়ে আসলাম, আর ততক্ষণের মধ্যে আমার মা আমার জন্য রুটি বানিয়ে নিয়েছিল। রাতের বেলা মা মুরগির সালান বানালো, যেটা আমার ভীষণ ভালো লাগলো, আর আমি তো খুব ভালোবেসে খেলাম। আমার মা আমার জন্য সকালবেলা সেই মুরগির ছাগল রেখে দিয়েছিল। মাছ বলতে লাগলো, কাল ঘরে এসে আর রান্না করতে হবে না, আমি কাজ করতে যাওয়ার আগেই রুটি বানিয়ে রেখে দিব। আমি বললাম, মা, আমি কাল তোমার সাথে কাজে যাব না। আমি ওখানে যাব না, ওটা অনেক বড় বাড়ি, আমি ওখানে কাজ করতে পারবো না। আমার মা আমাকে বলল যে, তুমি এখন বড় হয়ে গেছো, এই জন্য এখন থেকেই কাজ করার অভ্যাস তৈরি করো। জিনিসপত্রের দাম দিনের পর দিন বেড়েই চলেছে। এরকম অবস্থায় আমি একা ঘরের খরচা করে চালাতে পারছি না। মায়ের অসুবিধা শুনে আমি চুপ করে গেলাম, কিন্তু এখন তো এটা প্রতিদিনের কাজ ছিল। মা মালকিনের সাথে ঘরে চলে যেত, আর সমস্ত কাজ আমি করতাম।
আমার তো ওখানে গিয়েই রাগ হতো। আর আমার এই ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগতো যে মা যখন ঘরের বাইরে আসতো তখন পুরো ঘেমে যেত, আর তার চোখ লাল হয়ে যেত, আর সে ক্লান্ত হয়ে যেত। একবার আমি মাকে বলে দিলাম, মা তুমি কোনো তুমি তো কোনো কাজই করো না, অথচ দেখে মনে হয় যে তুমি একদম ক্লান্ত, যেন সারা ঘরের কাজ তুমি করেছো। তখন সে বলতে লাগলো যে আমি কোথায় বা আরাম করতে পারি, আমার কাজ তো এটা। বলে সে চুপ করে গেল। তারপর একবার লম্বা নিঃশ্বাস নিল আর বলল, দারিদ্র একটা বড় সমস্যা, যেই ঘরে দারিদ্র আসে তাকে বরবাদ করে ছেড়ে দেয়। আমি এটাই ভাবতে লাগলাম যে জানি না মা এত কঠিন কঠিন কথা কোথা থেকে শিখেছে। আমার মা ভীষণ সুন্দর ছিল, কিন্তু মা সেই সমস্ত খাবার আমাকে খাওয়াতো যার আমি আশা করতাম। আমরা দারিদ্রের মধ্যেও ছাগলের মাংস খেতাম। যখন আমি মাকে জিজ্ঞেস করতাম সে কেন এত দামি মাংস তুমি কিনছো, সে বলতে লাগলো, তুমিও তো আমার সাথে এত মেহনত করে রোজগার করছো, তোমার ভালো খাওয়া দাওয়ার প্রয়োজন আছে। মা নিজে কখনো ভালো খাবার খেত না, আমাকে পেট ভরে রান্না করা মাংস খাওয়াতো, আর নিজে যেটুকু বেঁচে থাকতো সেটুকুই খেত। কখনো কখনো আমি ভাবতাম যে এ কি রকম জিনিসপত্র বাড়ার বলবো, যখন কিনা আমার মা নিজেই খায় না অথচ আমি খেতে পারি। আমার মায়ের সৌন্দর্য আস্তে আস্তে কম হতে লাগলো। আর একদিন আমার চোখে যা কিছু দেখছিল আমার নিজের চোখের উপর নিজেরই বিশ্বাস হচ্ছিল না। আমার মা প্রায় নিজের ঘরের আলমারি বন্ধ করে রাখতো, তালা দিয়ে রাখতো। আমাকেও বারণ করতো যে আমার আলমারিতে যেন তুমি হাত দিও না। কিন্তু আজকে সেই ভীষণ তাড়াহুড়োয় ছিল, আমি বড় হয়ে গিয়েছিলাম। তাই মা আমাকে বলতে লাগলো যে তুমি এবার থেকে চাদর গায়ে দিয়ে যেও। আমি মায়ের আলমারি থেকে নিজের জন্য চাদর বের করতে গেলাম, তো ওখানে কাপড়ের নিচে এমন জিনিস আমি দেখলাম যে আমার হৃৎপিণ্ড যেন স্পন্দিত হওয়াই ভুলে গেল। আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। আমার মা আমাকে বাইরে ডাকতে লাগলো। আমি চাদর নিলাম আর ঘরের বাইরে চলে এলাম। মা আজ আবার সেই মালকিনের ঘরে গেল। আমার আজ কাজ করার ইচ্ছা একদম ছিল না। আমি ভাবলাম যে আসলে মালকিন আমার মাকে কেন ঘরের ভিতরে রোজ নিয়ে যায়, আর 3-4 ঘন্টা আমার মাকে দিয়ে কি কাজ করায়। আমি আজকে এই বাড়ির পরিষ্কার করার কাজ মন থেকে করিনি, একটু একটু করেই সমস্ত কাজ করেছিলাম। আর মালকিনের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আর তারপর আমি ডান দিকে আর বাঁ দিকে দেখলাম যে আমাকে কেউ নজরে তো রাখছে না, যাতে আমি ভিতরে যেতে পারি আর দেখতে পারি। কিন্তু যে সেখানে কিছুই ছিল না। এরপর আমার নজর পড়লো দরজার একটা গর্তের উপর। আমি ওই দরজার গর্ত দিয়ে তাকিয়ে ঘরের ভিতরে দেখতে লাগলাম। আমি দেখলাম যে ঘরের আলো বন্ধ ছিল, ওখানে নাইট বাল্ব জ্বলছিল। ঘরের মধ্যে সমস্ত জায়গায় অন্ধকার ছিল। এই জন্য আমি ঠিক করে নজর দিতে পারছিলাম না যে কি হচ্ছিল ভিতরে। শুধু ঘরের ভিতরে জানালা নজরে আসছিল, আর যার সামনে পর্দা লাগানো ছিল, আর যেটা আলো আসতে বাধা দিচ্ছিল। আমি বেশ কয়েকবার মাকে জিজ্ঞেস করেছিলাম যে মালকিন তোমাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে কি কাজ করায়, কিন্তু আমার মা প্রত্যেকবার কথাটা এড়িয়ে যেত। কিন্তু এবার আমি ঠিক করেছিলাম যে যে কোনো উপায়ে আমি এই ব্যাপারটা জেনে তবেই ছাড়বো। আমি এখনো ওই গর্ত দিয়ে ভিতরে দেখছিলাম, আর তখনই আমার মনে হলো কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি ব্যাপারটা এড়িয়ে যাচ্ছিলাম যে মালকিনের ঘরে তো কেউই নেই, তাহলে কেউ হতে পারে। তখনই কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি তখন খুব বাজেভাবে ঘাবড়ে গেলাম, আর হঠাৎ করেই পিছনে সরে গেলাম। আমার হৃৎপিণ্ড এমন হয়ে গিয়েছিল যে যেন তা স্পন্দন করতে ভুলে গিয়েছিল। আমি পিছনে তাকাতেই সামনের যুবকটি আমার দিকে তাকিয়ে রইল। আমি খুব বাজেভাবে ভয় পেয়ে গেলাম। আমার এখানে কাজ করার 1 মাস হয়ে গিয়েছিল, কিন্তু তখন পর্যন্ত আমি এরকম ছেলেকে এখানে আসতে যেতে দেখিনি। ওই ছেলেটির হাতে একটা ব্যাগ ছিল। ও আমাকে বাঁকা নজরে দেখতে দেখতে বলল, এই নিয়ে আমার মায়ের ঘরে তুমি কেন? ও কিছু কি মারছো? আমার তো এমন মনে হলো যেন আমার আওয়াজ গলায় আটকে গিয়েছে। আমি উল্টা পাল্টা যা মনে আসলো বলতে শুরু করলাম। কি কিচ্ছু না,
আমি আমি ওটা আমার মা। আমি তো বুঝতেই পারছিলাম না যে আমি কি উত্তর করব। আমি চুপ করে গেলাম। সে বলতে লাগলো, তুমি চোর, তাড়াতাড়ি বল। আমি তাড়াতাড়ি বললাম, না না। আমার জবাব শুনে সে আমার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখলো আর বলল, তাহলে তুমি কে? আমি বললাম, আমি আমার মায়ের মেয়ে। আমার মা তো কাজই করছিল না। সে বলতে লাগলো, সব মায়েদেরই মেয়ে অথবা ছেলে হয়। আমিও আমার মায়ের ছেলে, কিন্তু তুমি এটা বলো যে এটা ছাড়া তুমি আর কে? আমি বলতে লাগলাম, আমি এই ঘরের, এই বাড়ির চাকরের মেয়ে। আমি এখানে কাজ করি। কি জানি কেন আমায় কোনো জ্ঞান ছিল না। সেই সময় আমার কথা শুনে সে নিজের ব্যাগ একদিকে রাখলো আর সামনের সোফায় গিয়ে বসে পড়লো। আর নিজের পা সামনে রাখার কাছের কাছের টেবিলের উপর রাখলো। তারপর আমাকে ইশারায় নিজের কাছে ডাকলো আর বলতে লাগলো, এই মেয়ে এদিকে এসো। আমার জুতো হলো। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি একজন চাকরানির মেয়ে তো নিশ্চয়ই ছিলাম, কিন্তু এরকম কাজ আমি করতে পারতাম না। আমি সাথে সাথে মানা করে দিলাম যে আমি এরকম কাজ করি না। আমার কথা শুনে সে বলল, আচ্ছা, মায়ের ঘরে উকি ঝুঁকি মারতে পারো আর কাজ করতে পারো না। আমার কথা শোনো, আমি যদি তোমার এই কাণ্ড কারখানা নিজের মাকে বলে দিই, সে তোমাকে এখনই চাকরি থেকে বের করে দেবে। আমি বললাম যে, প্লিজ, আপনি এরকম কিছু বলবেন না। আমার মা আমাকে অনেক মারবে। আমার কথা শুনে সে আমাকে কিছুই বলল না, শুধু নিজের জুতোর দিকে ইশারা করে আমাকে কাছে ডাকলো। আমি বাধ্য হয়ে তার কাছে গেলাম। সে একটা 17-18 বছরের ছেলে ছিল। তার মুখের সাথে মালকিনের মুখের মিল ছিল, কিন্তু সে ভীষণ অহংকারী মানুষ। আমি তার কাছে টেবিলের কাছে গিয়ে বসে পড়লাম আর তার জুতো খুলতে লাগলাম। আমি যখন তার জুতো খুললাম আর তার একদিকে জুতো দুটো রেখে দিলাম, সে আমার কাছে এক গ্লাস জল চাইলো। আমি রান্নাঘরে গেলাম। প্রথমে নিজের হাত ভালো করে ধুয়ে নিলাম, তারপর ওই ছেলেটাকে জল দিলাম। এতক্ষণের মধ্যে ঘরের দরজা খুলে গিয়েছিল। সেই মালকিন নিজের ছেলেকে দেখে ভীষণ খুশি হলো। ছেলেটি হোস্টেলে থাকতো বোধ হয়, এখানে কিছুদিনের জন্য ছুটি কাটাতে এসেছে। আমার মা এখন ক্লান্তির মধ্যে আর ঘামে ভেজা। ছেলেটি বোধ হয় আমার মাকে জানতো, তাই তাকে দেখে সে নমস্কার জানালো। আমার মাও তাকে নমস্কারের জবাব দিল। আর তারপর মা ফিরে যাওয়ার জন্য অনুমতি চাইলো আর আমাকে নিজের সাথে নিয়ে মা সেই বাংলোর বাইরে চলে আসলো। পরের দিন যখন মায়ের সাথে কাজে গেলাম, তখন ছেলেটি জল খাবার খাচ্ছিল। আমার মা আবার মালকিনের সাথে সেই ঘরের মধ্যে চলে গিয়েছিল। আমি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতে লাগলাম। ছেলেটি একদম আমাকেই দেখে যাচ্ছিল। আমিও সৌন্দর্য আমার মায়ের মতোই পেয়েছিলাম। আমার বয়স 15 বছর ছিল। আমি যখন ওই ছেলেটির ঘরে পরিষ্কার করার জন্য গেলাম, তখন সে আমার পিছনে পিছনে ঘরের মধ্যে চলে এলো। আমি অবাক সেই সময় হলাম যখন সে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। আমার হৃদয় ভয়ে কাঁপতে শুরু করলো। আমাকে সে ভীষণ অদ্ভুত নজরে তাকিয়েছিল। সে আমার কাছে চলে আসলো। আমি সঙ্গে সঙ্গে পিছনে সরে এলাম আর ঘরের দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু তার আগে সে দরজার কাছে পৌঁছে গেল। আমার তো প্রাণ বেরিয়ে যেত প্রায়, কারণ সে তখন দরজার ছিটকিনি লাগিয়ে দিল আর নিজে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, গতকাল ওই ঘরে উকি দিয়ে কি দেখতে চাইছিলে? আমি বললাম, আমি বাইরে যেতে চাই। দরজা বন্ধ করে রেখেছে কেন? সে আমার কথা উপেক্ষা করে খুব মন দিয়ে আমার দিকে তাকিয়েছিল। তার তীক্ষ্ণ দৃষ্টিতে আমার সাহস হয়ে একটা সংবেদন বয়ে গেল। সেখানে কি হচ্ছে তা দেখার জন্য তুমি অন্য ঘরে উকি দিতে খুব পছন্দ করো, তাই না? ও হাসতে লাগলো আর বলতে লাগলো, বন্ধ দরজার আড়ালে কি হয় আমি তা বলি। তার কথা শুনে আমার শরীরে রাগের ঢেউ বয়ে গেল। সে আমার পিছনে আসার আগেই আমি মা মা বলে চিৎকার করতে লাগলাম, কিন্তু সে আমার মুখে হাত চেপে রাখলো আর বলতে লাগলো, আওয়াজ করলে গলা টিপে দেব। এই বলে সে আমার মুখ থেকে হাত সরিয়ে দিল।
আর ঘরের দরজাও খুলে দিল। আমি রুম থেকে বের হয়ে গেলাম। ছেলেটি তাড়াতাড়ি তার ঘরের দরজা বন্ধ করে দিল। আমি এতটাই বিরক্ত হয়েছিলাম যে আমি কাঁদতে লাগলাম। আমি ভেবে নিয়েছিলাম যে এখন আর এখানে কাজ করতে আসবো না। আমি বাকি কাজটা কান্না করতে করতেই করলাম। মা মালকিনের ঘর থেকে বের হয়ে আমাকে কাঁদতে দেখে বিরক্ত হয়ে গেল আর আমার কান্নার কারণ জিজ্ঞেস করতে লাগলো। আমি তখন মালকিনের সামনে কিছুই বলিনি। আমি বললাম, আমার মাথায় খুব ব্যথা করছে। আমি বাড়ি ফেরার সময় সারা পথে কেঁদেছিলাম। আমার মা আমাকে বাড়ির পরিবর্তে ডাক্তারের ক্লিনিকে নিয়ে যেতে লাগলো, কিন্তু আমি বারণ করলাম। বাড়ি গিয়ে আমি মায়ের কাছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম আর সেই ছেলেটার কথাগুলোও বলে দিলাম। আর মা অনেক চিন্তায় পড়ে গেল। আমি বললাম, মা, আমি ওই বাংলোতে আর কাজে যেতে চাই না। আমার মা আমাকে চুপ করালো আর বলল যে কাল থেকে সে একাই কাজে যাবে। পরের দিন আমি ঘরেই ছিলাম, কিন্তু সেদিন মা যখন ঘরে আসলো তার মুখ পুরো লাল হয়ে গিয়েছিল। সে অনেক বেশি ক্লান্ত ছিল। সে ঘরে আসার সাথে সাথে চেয়ারে এসে বসে পড়ল। যখন আমি মাকে শুয়ে দেখলাম তখন সে জ্বরের মধ্যে ছটফট করছিল। আমি তাড়াতাড়ি করে মাকে জল খাওয়ালাম আর খাবার খাওয়ালাম। ঘরে পড়ে থাকা জ্বরের ওষুধ দিলাম। সারা রাত ধরে আমি মায়ের কপাল টিপতে থাকলাম। তার এখনো প্রবল জ্বর ছিল। সে ঘুমের মধ্যেও হাই হাই করছিল। আমার কাছে সম্পর্কের নামে শুধু আমার মাই তো ছিল। যদি তারও কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বাঁচতে পারতাম। সকালবেলা অবধি মায়ের জ্বর অনেকটা কম হয়ে গেল, কিন্তু ক্লান্তি তার অনেক বেশি ছিল। এরপরও সে মালকিনের ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমি মাকে বললাম ছুটি করতে। মা বলতে লাগলো যে ছুটি করতে পারবো না, না হলে চাকরি চলে যাবে। আমি বললাম, ঠিক আছে, আজ আমি একা কাজ করতে চলে যাচ্ছি। আমার কথা শুনে মায়ের তো গায়ের রং খাড়া হয়ে গেল। বলল, না, আমি তোমাকে একা কখনোই পাঠাতে চাই না। আর সেজন্যই আমি এবার মায়ের সাথে ওই বাংলোতে কাজ করতে চলে গেলাম। কিন্তু আমার মায়ের শরীর ঠিক ছিল না। ওখানে পৌঁছানোর পর তার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। আমি তাকে বললাম যে সে এক জায়গায় বসে থাকুক, আমি সব কাজ করে নেব। সে ঘরে একটা কোণে বসে পড়ল। ওই মালকিনের ছেলেটি আজ আমি কোথাও দেখতে পেলাম না। মনে হয় সে আবার নিজের হোস্টেলে ফেরত চলে গেছে। আমি পুরো ঘর পরিষ্কার করলাম। যখন সমস্ত কাজ শেষ হয়ে গেল তখনই ওই মালকিন বলতে লাগলো, তোমার মা তো ভীষণ অসুস্থ, তার যে কাজগুলো বাকি সেগুলো কে করবে? এটা শুনে আমার ওই মালকিনের উপর ভীষণ রাগ হলো, আফসোসও হতে লাগলো। আমি বলতে লাগলাম, আমার মা অসুস্থ। সে বলল, আমি কিছুই জানি না, আমার নিজের কাজ পুরো চাই। তোমার মায়ের থেকে যদি না হয় তাহলে তুমি করো। আমি হ্যাঁ করে দিলাম, কারণ মায়ের কাজের রহস্য তো আমি জানতেই চাইছিলাম যে ওই মালকিন ঘন্টার পর ঘন্টা আমার মাকে দিয়ে কি এমন কাজ করায় যে আমার মা এর আলমারিতে 1000 টাকার কতগুলো নোট পড়ে থাকে। কিন্তু যেই আমি মালকিনের ঘরে যেতে লাগলাম আমার মা আমার উপর চেঁচাতে লাগলো। মা বলতে লাগলো যে তুমি ভেতরে যাবে না। বোধহয় আমার মা আমার কাছেই ছিল, এই জন্য আমার আর মালকিনের মধ্যকার কথা সে শুনে নিয়েছিল। এই জন্য তার এত জ্বর থাকা সত্ত্বেও সে কথা বলে উঠলো। অনেক কষ্টে করে সে উঠলো আর আমাকে নিয়ে বাইরে আসলো। বিকেলে আমি আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। পরের দিন আমার মা গভীরভাবে ঘুমিয়েছিল। আমি আস্তে করে ঘরের বাইরে বেরিয়ে গেলাম। এবার আমি ঠিক করেই নিয়েছিলাম যে বন্ধ দরজার পিছনে কি রহস্য আছে তা আমি জেনেই ছাড়বো। আমি এইবার একা বাংলোতে চলে গেলাম। ওই মালকিন আমায় একা দেখে আমার মায়ের কথা জিজ্ঞেস করতে লাগলো। আমি বললাম তার শরীর ঠিক নেই। প্রথমে তো ওই মালকিন আমাকে ঘরের সমস্ত কাজ করালো আর এরপর বলতে লাগলো যে আমি যেন এবার সেই কাজ করি যা আমার মা করে। সে আমাকে তার জন্য ডবল পয়সা দেবে যা আমার মাকে দেয়, তার চেয়ে বেশি। আমি তার কথা শুনলাম আর রাজি হয়ে গেলাম। সেই সময় আমার টাকার দরকারও ছিল। আমি জানতে চাইতাম যে যখন আমার মা ঘরের বাইরে আসে তখন আমার মা পুরোপুরি ক্লান্ত হয়ে যায় কেন। আমি যখন ওই মালকিন এর ঘরে গেলাম তখন পুরো ঘর অন্ধকার হয়েছিল।
ওই মালকিন একটা নাইট বাল্ব চালালো আর নিজে ওয়াশরুমে চলে গেল। আমি আমার হৃৎপিণ্ডের বেড়ে যাওয়া স্পন্দন নিয়ে সেই ঘরের বিছানায় বসে পড়লাম। কিছুক্ষণ পর যখন মালকিন ওয়াশরুম থেকে বাইরে আসলো, তখন সে রাতের কাপড় পরেছিল। আমাকে দেখে সে অবাক হলো। ওই ঘরে সে যখন সিটকিনি লাগলো, তখন আমার তো ভয়ে অবস্থা খারাপ হয়ে গেল। আমি বুঝতেই পারিনি যে সে আমাকে দিয়ে কি কাজ করাতে চাইছিল। আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু এতটা সময়ের মধ্যে সে আমার কাছে চলে এলো। তারপর সে আমার হাতে জৈতুনের তেলের শিশির ধরিয়ে দিল আর বলতে লাগলো যে আমি যেন তার মালিশ করি, আর কোথাও না থেমে আমাকে তার ম্যাসেজ করতে হবে। সে একটা মোটা মহিলা ছিল আর তার শরীরে ছিল ব্যথা, আর শরীরে তার ব্যথার অভিযোগ। এর জন্য সে আমার মাকে দিয়ে 3-4 ঘন্টায় একভাবে মালিশ করাতো। আমার মা ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে যেত, আর কখনো কখনো সে ক্লান্তিতে কাঁদতে থাকতো। দারিদ্র মানুষকে কিভাবে ক্লান্ত পরিশান্ত করে ছাড়ে, কিভাবে তাকে শেষ করে দেয়। একভাবে ঘন্টা ওই মহিলার মেসেজ করার পর আজ আমি ঘামে ভিজে গেলাম। ওই মহিলা নিজের ব্যাগ থেকে 2000 টাকা বের করলো আর বলতে লাগলো, এই অসুস্থতা আমার অনেক বড় বাধা হয়ে গেছে। এই জয়তুনের তেলে কিছু এমন ঔষধি জড়িবুটি আছে যে এই তেলের মালিশের পর আমি নিজে হাঁটতে চলতে পারি, না হলে এক পাও আমি উঠাতে গেলে আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসে। তারপর সে বলতে লাগলো, আমাকে তোমার মা বলেছে যে আমার ছেলে তোমার সাথে বদমাইশি করেছে। আমি এই ব্যাপারে ওকে অনেক বকেছি, আর তোমার থেকেও আমি ক্ষমা চাইছি। এরপর সে আর কখনো তোমাকে কিছু বলবে না। আমি তাকে কোনো উত্তর করলাম না, আর ঘরের দরজা খুলে বাইরে চলে গেলাম। আমার মায়ের সম্পর্কে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছিলাম। আমি যতই আমার মায়ের সম্মান করি না কেন, ততই কম। আমার জন্য সে একজন মহান মহিলা। না জানি কেন আমি তার ভালো চরিত্র তোকে সন্দেহের চোখে দেখেছিলাম। সব বন্ধ দরজার পিছনে সবসময় পাপ থাকে না, এ কথা আমি আজ খুব ভালোভাবে বুঝে গিয়েছিলাম।